পুরুষদের জীবনের এমন একটি মুহূর্ত আসে যা নিয়ে তারা সাধারণত কথা বলে না। এটি তার চলে যাওয়ার মুহূর্ত নয়, কিংবা শীষ তর্কের পরের সময়ও নয়। এটি সেই নিস্তব্ধ মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন যে যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরে পাওয়ার বৃথা চেষ্টা করতে করতে আপনি ক্লান্ত। শুরুতে এটিকে পরাজয়ের মতো মনে হয় আপনি হাল ছেড়ে দিচ্ছেন, যেন মূল্যবান কিছু আপনি বিসর্জন দিচ্ছেন। কিন্তু যা আপনি তখনও দেখতে পান না তা হলো এটি আপনার মানসিক, আবেগীয়, এমনকি আপনার ব্যক্তিত্বের এক গভীর পরিবর্তনের সূচনা। কারণ যেদিন আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা বন্ধ করে দেন, সেদিন থেকেই আপনি আসলে নিজের কাছে ফিরে আসতে শুরু করেন। আর সেখান থেকেই প্রকৃত শক্তির জন্ম হয়। চলুন বিস্তারিত দেখা যাক কি কি পরিবর্তন আসে। যদি এই কথাগুলো আপনার সাথে মিলে যায় তবে ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং চলুন আরও গভীরে যাওয়া যাক। 1. আপনি অন্যকে প্রভাবিত করার চেষ্টা বন্ধ করে দেন। একটা সময় ছিল যখন আপনার প্রায় প্রতিটি কাজের পেছনেই একটা শান্ত, অব্যক্ত উদ্দেশ্য কাজ করত। একে সরাসরি কারসাজি বা ম্যানিপুলেশন বলা যাবে না, তবে এটি আপনার পছন্দ, বার্তার সময় নির্ধারণ, আপনার নীরবতা, পোস্ট করা ছবি, ক্যাপশন নির্বাচন সবকিছুকে প্রভাবিত করত। এমনকি যখন আপনি নিজেকে বলতেন যে আপনি শুধু নিজের জীবন যাপন করছেন, তখনও আপনার মনে একজন অদৃশ্য দর্শক থাকত। আপনি সবসময় সচেতন থাকতেন যে আপনার কাজগুলো তার উপর কেমন প্রভাব ফেলবে, সে কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবে, অথবা তার ধারণাকে কিছুটা বদলাবে যাতে সে আপনার কথা পুনরায় ভাবে। আপনি কেবল কাজ করছিলেন না, আপনি আসলে অভিনয় করছিলেন এবং একটি কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার আশায় আপনার জীবনকে পরিমাপ করছিলেন। যখন আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা বন্ধ করেন, তখন এই পুরো অভ্যন্তরীণ কাঠামোটি ভেঙে পড়তে শুরু করে। এটি একবারে হয় না এবং কিছুটা অস্বস্তিও তৈরি করে, তবে পরিবর্তনটা স্পষ্ট। অন্যকে প্রভাবিত করার প্রয়োজনীয়তা তার গুরুত্ব হারায়, কারণ এর সাথে আর কোনো পুরস্কার জেতার আকাঙ্ক্ষা যুক্ত থাকে না। আপনার কাজগুলো সঠিক মনে করার জন্য এখন আর কোনো বাইরের সাক্ষীর প্রয়োজন হয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আর নিজেকে প্রশ্ন করেন না যে এটি কি আমার সম্পর্কে তার ধারণা বদলে দেবে, বরং আপনি নিজেকে একটি শান্ত ও বাস্তবসম্মত প্রশ্ন করেন, এটি কি আমি যা হতে চাই তার সাথে সঙ্গতিপূর্ণ? এই পরিবর্তনটি সূক্ষ্ম মনে হতে পারে, কিন্তু এটি সবকিছু বদলে দেয়। তখন জিম যাওয়াটা আর প্রদর্শনী থাকে না, বরং একটি শৃঙ্খলায় পরিণত হয়। নিজের উন্নতি করাটা আর কোনো সংকেত দেওয়া থাকে না, বরং একটি দায়িত্বে পরিণত হয়। নীরবতা আর কোনো কৌশল থাকে না, বরং তা আপনার ভেতরের স্থিরতার একটি স্বাভাবিক প্রকাশ হয়ে ওঠে। এই পর্যায়ের সবচেয়ে শক্তিশালী দিক হল এটি কোনো আবেগীয় দূরত্ব থেকে জন্ম নেয় না। আপনি কাউকে কোনো প্রতিক্রিয়া দেখানোর জন্য চেষ্টা থামিয়ে দেননি, আপনি কেবল আপনার জীবনকে তার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে সাজানো বন্ধ করেছেন। প্রতিটি পছন্দের সাথে যে স্নায়বিক উত্তেজনা থাকত তা শান্ত হতে শুরু করে। কোনো কাজের ক্ষেত্রে আর তাগিদা বা বাড়তি সতর্কতা থাকে না। আপনি কাজগুলো করতে শুরু করেন কারণ সেগুলো আপনাকে গড়ে তোলে, কেউ দেখবে বলে নয়। এবং আশ্চর্যজনকভাবেই ঠিক এই সময়ই আপনার উপস্থিতি আরও বেশি গভীর, শান্ত এবং দৃঢ় হয়ে ওঠে। এটি এজন্য নয় যে আপনি শক্তি প্রদর্শন করছেন, বরং এজন্য যে আপনি আর অন্যকে প্রভাবিত করার পেছনে আপনার শক্তি ক্ষয় করছেন না। এটিই হলো আধুনিক জীবনের প্রায়োগিক স্টোইসিজম। এটি কেবল উদ্ধৃতি বা দেখানোর জন্য উদাসীনতা নয়, বরং এটি আপনার অভ্যন্তরীণ সঙ্গতি। ফলাফলের উপর নির্ভর না করে সঠিক কারণের জন্য সঠিক কাজটি করা, প্রদর্শনের চেয়ে শৃঙ্খলাকে বেছে নেওয়া এবং প্রভাব ফেলার চেয়ে সততাকে বেছে নেওয়া। যখন আপনি আর অনুমোদনের প্রত্যাশায় অভিনয় করেন না, তখন আপনার চলার ভঙ্গি বদলে যায়। সে এটি লক্ষ্য করল কিনা তা তখন গৌণ হয়ে যায়, কারণ দীর্ঘ সময় পর আপনার মনে হয় যে আপনার জীবন এখন একান্তই আপনার। এবং এই মুহূর্তে আপনার একটু থামা উচিত, কারণ যা আপনি শুনলেন তা কেবল তাকে নিয়ে নয়, এটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও কোনো অদৃশ্য দর্শকের জন্য বেঁচে থাকার প্রবণতা নিয়ে। একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, কোথায় আমি সহজভাবে বেঁচে থাকার বদলে এখনও অভিনয় করছি? এই ধরনের উন্নতি খুব সশব্দে হয় না, এটি হয় সৎ আত্মপর্যবেক্ষণের মাধ্যমে। কমেন্ট করে জানান এই পরিবর্তনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, অথবা লিখুন, আমি অনুমোদনের চেয়ে সঙ্গতিকে বেছে নিচ্ছি। মাঝে মাঝে লিখে ফেলাটাই হলো তা বাস্তবে পালন করার প্রথম ধাপ। 3. আপনি বিষয়গুলোকে বাস্তবিকভাবে দেখতে শুরু করেন। দীর্ঘদিন ধরে আপনার সম্পর্কের ধারণাটি বাস্তবতার ওপর ভিত্তি করে ছিল না, বরং তা ছিল আপনার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে। এটি এজন্য নয় যে আপনি নিজের সাথে মিথ্যা বলছিলেন, বরং কোনো কিছুর প্রতি আসক্তি আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। যখন আপনি চান কোনো কিছু টিকে থাকুক, আপনার মন স্মৃতিগুলোকে এমনভাবে সাজায় যা সেই ইচ্ছাকে বাঁচিয়ে রাখে। আপনি সচেতনভাবে খারাপ দিকগুলো এড়িয়ে যান না, বরং সেগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন। কাছের মুহূর্তগুলো খুব অর্থবহ মনে হয়, আর সম্পর্কের টানাপড়েন, অনিশ্চয়তা এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য করা ক্রমাগত আপোষগুলো ঝাপসা হয়ে যায়।
সময়ের সাথে সাথে সম্পর্কটি আর একটি অভিজ্ঞতা থাকে না, বরং এটি একটি সাজানো গল্পে পরিণত হয় যা আপনার আশাকে বাঁচিয়ে রাখে। যতক্ষণ আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা করেন, ততক্ষণ এই গল্পটি সুরক্ষিত থাকে। আপনি সম্পর্ক শেষ হওয়াটাকে বাস্তব পরিণতির বদলে একটি ভুল বোঝাবুঝি হিসেবে দেখেন। আপনি নিজেকে বলেন যে সময়টা ঠিক ছিল না বা পরিস্থিতি জটিল ছিল। যদিও এর কিছু অংশ সত্য হতে পারে, তবুও এটি আপনাকে এমন এক অতীতের সাথে আটকে রাখে যা আপনাকে পূর্ণ সত্য বুঝতে বাধা দেয়। আপনি এখনও বাস্তবতার বদলে সম্ভাবনার চশমা দিয়ে অতীতকে দেখেন। এই অবস্থায় আপনি আসলে মনে করছেন না, আপনি স্মৃতির সাথে দর কষাকষি করছেন। যখন বিচ্ছেদ বা উদাসীনতা কাজ করতে শুরু করে, তখন আপনার চিন্তার স্তরে একটি পরিবর্তন আসে। আপনি সম্পর্কটিকে উদ্ধার করার তাগিদ ছাড়াই পুনরায় মূল্যায়ন করতে শুরু করেন, আর এটি আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর এই নীরব নির্বাচনের ফলে আপনার উপস্থিতি বদলে যায়। আপনাকে কেন্দ্র থেকে বিচ্যুত করা কঠিন হয়ে পড়ে। এটি এজন্য নয় যে আপনি নিজেকে আড়াল করছেন, বরং এজন্য যে আপনি অবশেষে শক্ত জমির উপর দাঁড়িয়ে আছেন। সামনে এগিয়ে যাওয়ার আগে এই পরিবর্তনের সাথে কিছুটা সময় কাটান। লক্ষ্য করুন এটি কতটা আলাদা মনে হয় যখন আপনার মানদণ্ডগুলো আর দর কষাকষি করার, ব্যাখ্যা করার বা শিথিল করার মতো বিষয় থাকে না, বরং তা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সেই শান্ত একাত্মতা আপনার নিজেকে উপস্থাপনের ধরন এবং অন্যরা আপনাকে যেভাবে অনুভব করে তা বদলে দেয়। যদি এটি আপনার হৃদয়ে সাড়া দেয়, তবে কমেন্ট করে আপনার অভিজ্ঞতার কথা জানান, অথবা সংক্ষেপে লিখুন, ভয় নয়, আমি নিজের আত্মসম্মানকে বেছে নিচ্ছি। এটি হবে সেই মুহূর্তের স্বাক্ষর যখন আপনি নিজের মানদণ্ড নিয়ে দর কষাকষি করা বন্ধ করেছেন। 5. আপনার মনোযোগ আপনার নিজের কাছে ফিরে আসে। কল্পনা করুন আপনার মনোযোগ আগে গড়পড়তা একটি দিনে কেমন ছিল। ব্যাকগ্রাউন্ডে যেন ডজন খানেক অদৃশ্য ট্যাব খোলা থাকত। প্রতিটি ট্যাব আপনার শক্তির কিছুটা অংশ ক্ষয় করত। একটি বাক্য বারবার মনে করা, তার নীরবতার মানে খোঁজা, সে কি বোঝাতে চেয়েছে তা কল্পনা করা। এমন সব নিখুঁত উত্তর সাজানো যা আপনি কখনোই পাঠাননি। আপনি নীরব থাকলে কি হবে কিংবা যোগাযোগ করলে কি হতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করা এবং বারবার সেই একই চক্রে ফিরে আসা, কারণ এই সব ভাবনার কোনোটি আপনাকে সেই কাঙ্ক্ষিত নিশ্চয়তা দিতে পারেনি। আপনি যে খুব পছন্দ করে এসব নিয়ে ভাবতেন তা নয়, আপনার মন ঠিক তাই করছিল যা একটি মন করে থাকে। যখন মন কোনো আশ্রয় খুঁজে পায় না, তখন সে আবেগকে বিশ্লেষণে রূপান্তর করে স্থিতিশীলতা ফিরে পেতে চায়। যেন ব্যাখ্যার মাধ্যমে নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব, যেন যথেষ্ট মানসিক প্রচেষ্টার মাধ্যমে একটি অনিশ্চিত পরিস্থিতিকে বশে আনা সম্ভব। যখন আপনি এই তাড়া করার পালা থেকে বেরিয়ে আসেন, তখন সেই ট্যাবগুলো হয়তো কোনো জাদুকরী ক্লিকের মাধ্যমে বন্ধ হয়ে যায় না, কিন্তু সেগুলোতে আর জ্বালানি সরবরাহ হয় না। প্রশ্নগুলো মিলিয়ে যায় না, তবে সেগুলো তাদের কর্তৃত্ব হারায়, কারণ আপনি সেগুলোকে আর কোনো কাজ দেন না। আর এটাই অদ্ভুত অংশ, যে মানসিক শক্তি একসময় অর্থের পেছনে ছুটত, তা এখন অব্যক্ত জ্বালানির মতো জমা হয়, যা বাস্তব কোনো কাজে ব্যবহার করার অপেক্ষায় থাকে। যদি আপনি এটি নষ্ট করেন, তবে এটি নস্টালজিয়া, বিষণ্ণতা এবং নিরর্থক পর্যবেক্ষণে রূপান্তর হবে। কিন্তু যদি আপনি একে সঠিকভাবে ব্যবহার করেন, তবে এটি হবে আপনার এগিয়ে যাওয়ার গতি, মোমেন্টাম। তাই আপনার মনোযোগ সেই সব দিকে সরতে থাকে যা আপনাকে প্রকৃতপক্ষে শক্তিশালী করে, আপনার শরীর, আপনার কাজ, আপনার রুটিন এবং আপনার চারপাশ। এটি কোনো বিভ্রান্তি বা দেখানোর জন্য নয়, বরং ভেতর থেকে একটি স্থিতিশীল জীবন গড়ার সিদ্ধান্ত। আপনি লক্ষ্য করেন যে শৃঙ্খলার স্বাদ অনুপ্রেরণার চেয়ে আলাদা। এটি আগে থেকে ভালো মেজাজের অপেক্ষা করে না, এটি আপনার দিনটিকে একটি মেরুদণ্ড দেয়। আর একবার যখন আপনার দিনের একটি মেরুদণ্ড তৈরি হয়, তখন আপনার আবেগগুলো আর আপনার জীবনের নকশাকার থাকে না। ব্যায়াম করা তখন একটি গোপন প্রতিজ্ঞায় পরিণত হয়। দক্ষতা অর্জন করা আপনার ভবিষ্যৎ নিজের প্রতি এক ধরনের শ্রদ্ধায় পরিণত হয়। নিজের ঘর পরিষ্কার করা, ঘুমের সময় ঠিক করা, রুটিন কঠোর করা, আর্থিক অবস্থার উন্নতি করা, এগুলোর কোনোটিই জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এগুলো আপনার গুরুত্বের কেন্দ্রবিন্দুকে আপনার নিজের কাছে ফিরিয়ে আনে। এখানেই স্টোইসিজম কাব্যিক হওয়ার চেয়ে ব্যবহারিক হয়ে ওঠে, কারণ এটি একজন মানুষকে পৃথিবী বা অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে বলে না, বরং এটি তাকে সেই একমাত্র জায়গায় ফিরিয়ে আনে যা প্রকৃতপক্ষে তার নিজের, তার পছন্দ, তার অভ্যেস, তার চরিত্র এবং সেই মানদণ্ডগুলো যা সে তখনও মেনে চলে যখন কেউ তাকে হাততালি দেওয়ার থাকে না। যখন এই মনোযোগ ফিরে আসে, আপনি কেবল ব্যস্ত হন না, আপনি লক্ষ্যস্থির হন। আর একজন লক্ষ্যস্থির মানুষকে টলানো কঠিন, এজন্য নয় যে সে কিছুই অনুভব করে না, বরং এজন্য যে তার জীবন আর অন্য কারো উপস্থিতির উপর ভিত্তি করে সাজানো নয়। 6. আপনার আর ক্লোজার বা চূড়ান্ত ব্যাখ্যার প্রয়োজন হয় না। একটা সময় আসে যখন ক্লোজার বা সম্পর্কের চূড়ান্ত মীমাংসার ধারণাটি একটি দরজার মতো মনে হয়,
যেখান দিয়ে আপনাকে অবশ্যই পার হতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যেন একটি অসম্পূর্ণ কথোপকথনের কিনারে আপনার জীবন থমকে দাঁড়িয়ে আছে। যেন কেবল একটি শেষ আলাপ, একটি পরিষ্কার ব্যাখ্যা বা একটি আবেগীয় পূর্ণতা আপনার এই জমে থাকা অবস্থাকে মুক্তি দিতে পারে। আপনি বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করেন এবং কল্পনা করেন আপনি কি জিজ্ঞাসা করতেন যদি সুযোগ পেতেন। তর্ক করার জন্য নয়, এমনকি তাকে বোঝানোর জন্যও নয়, বরং সবকিছু যুক্তি দিয়ে মেলাতে পারার জন্য। কারণ মানুষের মন উত্তরহীন শান্তির চেয়ে অর্থবহ যন্ত্রণাকে বেশি পছন্দ করে। আর যখন ভালোবাসা জড়িয়ে থাকে, অনিশ্চয়তাকে নিজের আবেগীয় বিনিয়োগের প্রতি এক ধরনের অবমাননা মনে হয়। কিন্তু যখন আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা বন্ধ করেন, তখন আপনার ভেতর শান্ত এবং রোমান্টিকতাহীনভাবে এক ধরনের পরিপক্কতা আসতে থাকে। আপনি বুঝতে শুরু করেন যে ক্লোজারের এই ক্ষুধা আসলে সত্য জানার জন্য নয়, এটি হলো স্বস্তির জন্য। আর আপনি আশা করছিলেন সেই স্বস্তি তার কথার মাধ্যমে আসবে, একটি ক্ষমা, একটি স্বীকারোক্তি বা সে কেন এমনটা করল তার একটি পরিষ্কার কারণ। আপনার মন বিশ্বাস করেছিল এই জিনিসগুলো আপনার বুকের ভেতরকার অস্থিরতা কমিয়ে দেবে। কিন্তু আপনি যত গভীরে তাকাবেন, আপনি একটি কঠোর প্যাটার্ন লক্ষ্য করবেন। এমনকি যদি আপনি সেই আলাপটি করার সুযোগও পান, তা আপনাকে আপনার কাঙ্ক্ষিত উত্তর নাও দিতে পারে। কারণ ব্যাখ্যাগুলো অসম্পূর্ণ হতে পারে, নিজের দোষ ঢাকার জন্য হতে পারে, বা সময়ের সাথে বদলে যেতে পারে। অন্য ব্যক্তির দেওয়া ক্লোজার সবসময় তাদের সততা, তাদের আত্মসচেতনতা এবং আপনাকে পূর্ণতা দেওয়ার ইচ্ছার ওপর নির্ভরশীল। পরিবর্তনটা ঠিক এই জায়গায় ঘটে। আপনি বুঝতে শুরু করেন যে ক্লোজার এমন কিছু নয় যা আপনি অন্যের কাছ থেকে গ্রহণ করেন, এটি এমন কিছু যা আপনি নিজে ঘোষণা করেন। এটি সেই মুহূর্ত যখন আপনি অতীতের কাছে ব্যাখ্যা চাওয়া বন্ধ করেন এবং আপনার জীবনের গল্পটি পূর্ণ করার দায়িত্ব তার ওপর ছেড়ে দেওয়া বন্ধ করেন। আপনি যা অনুভব করেছেন তা অস্বীকার করেন না এবং শেষটা যে গুরুত্বহীন ছিল এমন ভানও করেন না। আপনি কেবল মেনে নেন যে কিছু অধ্যায় এমনভাবে শেষ হয় যেখানে পাঠকের মন মতো শেষ পাতাটি থাকে না। কিছু শেষ হয় আকস্মিক, অস্পষ্ট, এমনকি অন্যায্যভাবে। আর শক্তি হলো এমন একজনের কাছ থেকে স্পষ্টতা আদায়ের চেষ্টা না করা যে হয়তো তা কখনোই দেবে না, বরং স্পষ্টতার এই অভাবকে একটি কারাগারে পরিণত হতে না দেওয়া যার ভেতর আপনি বন্দী হয়ে থাকবেন। তাই আপনি কোনো রায় ছাড়াই এগিয়ে যেতে শুরু করেন। আপনি নিজের সেরে ওঠাকে কোনো শেষ মেসেজ বা শেষ সাক্ষাতের ওপর নির্ভর করা বন্ধ করেন। আপনি নীরবতাকে একটি রহস্য হিসেবে না দেখে একটি পরিণতি হিসেবে গ্রহণ করেন, এবং অদ্ভুতভাবে এই গ্রহণ করে নেওয়াটাই যে কোনো কথোপকথনের চেয়ে বেশি গভীর শান্তি নিয়ে আসে। কারণ এটি আপনার স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়। এর মানে হলো আপনার অভ্যন্তরীণ জগৎ আর তার ব্যাখ্যার অপেক্ষায় নেই। এর মানে হলো আপনি নিজের দিক থেকে দরজাটি বন্ধ করতে পারেন। এটি মানবিক দিক থেকে গভীর স্টোয়িক গুণ। এটি আবেগের শীতল বর্জন নয়, বরং বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করার শৃঙ্খলা। পৃথিবীটা অসম্পূর্ণ জেনেও আপনি ভেঙে পড়েন না, যা ঘটে গেছে তা নিয়ে আর দরকষাকষি করেন না। আর এই শান্ত গ্রহণের মাধ্যমে আপনি ক্লোজারের চেয়েও মূল্যবান কিছু পান, স্বাধীনতা। 7. আপনি শান্ত কিন্তু আরও শক্তিশালী হয়ে ওঠেন। অধিকাংশ পুরুষ এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যায় যখন তারা বিশ্বাস করে যে কাউকে কিছু বোঝাতে পারা মানেই তার কাছে গুরুত্ব পাওয়া। তাই তারা বারবার ব্যাখ্যা করতে থাকে, উদ্দেশ্য পরিষ্কার করতে চায়, প্রয়োজনের চেয়ে দীর্ঘ মেসেজ পাঠায়, পেছনে ফেলে আসা আলাপগুলো নিয়ে আবার কথা বলে। তারা আশা করে যদি তারা তাদের মনের কথা যথেষ্ট নিখুঁতভাবে প্রকাশ করতে পারে, তবে অন্য ব্যক্তিটি অবশেষে সবকিছু বুঝতে পারবে, তাদের গুরুত্ব উপলব্ধি করবে এবং সেই উষ্ণতার নিশ্চয়তা দিয়ে সাড়া দেবে যা তারা পাওয়ার চেষ্টা করছে। কিছু সময়ের জন্য এটি যৌক্তিক মনে হয়, কারণ কথা বলাকে মনে হয় পরিশ্রম, পরিশ্রমকে মনে হয় ভালোবাসা, এবং মনে হয় যে যথেষ্ট চেষ্টা করলে ভালোবাসা দিয়ে সবকিছু বদলে দেওয়া সম্ভব। কিন্তু একবার যখন আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা বন্ধ করেন, তখন ভাষার মাধ্যমে নিজেকে প্রমাণ করার এই তাগিদ হারিয়ে যেতে থাকে। এটি এজন্য নয় যে আপনি নিষ্ঠুর হয়ে গেছেন বা আপনার আর কিছু যায় আসে না, বরং এটি এজন্য যে আপনি বুঝতে পারেন প্রায়ই ব্যাখ্যা কোনো যোগাযোগ নয়, এটি আসলে নিয়ন্ত্রণের একটি মাধ্যম, অন্য মানুষের ধারণা পরিবর্তন করার একটি সূক্ষ্ম চেষ্টা, যাতে আপনি আবার নিরাপদ বোধ করতে পারেন। আপনি যত বেশি অন্যের বোঝার উপর নির্ভর করবেন, আপনি আপনার আবেগীয় স্থিতিশীলতাকে তত বেশি সেই ব্যক্তির হাতে তুলে দেবেন যাকে আপনি বোঝানোর চেষ্টা করছেন। তাই আপনি সব কিছু সহজ করে ফেলেন, অহংকার থেকে নয়, বরং স্বচ্ছতা থেকে।
আপনি আর বড় বড় অনুচ্ছেদ লেখা বন্ধ করেন। আবেগের মাধ্যমে নিজের সত্যকে সাজিয়ে উপস্থাপন করা বন্ধ করেন। আপনি কাউকে এমন কিছুর মূল্যায়ন করাতে চান না যা মূল্যায়ন করার সামর্থ্য তার নেই। আর এই সব কোলাহলের জায়গা দখল করে নেয় এক নতুন নীরবতা। আপনার যোগাযোগ আরও স্বচ্ছ হয়। আপনার শব্দ সংখ্যা কমে যায়, কিন্তু তা আরও নির্ভুল হয়। আপনি প্রতিটি কথায় সাড়া দিতে, প্রতিটি ভুল বোঝাবুঝি সংশোধন করতে বা যে কোনো মূল্যে কথোপকথন টিকিয়ে রাখতে বাধ্য বোধ করেন না। আপনি চিনতে শুরু করেন যে সব কিছুর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই, সব অনুভূতির জন্য মেসেজ পাঠানোর প্রয়োজন নেই। এটি আপনাকে নিষ্ক্রিয় করে না, বরং আপনাকে পরিমিত করে তোলে। আর যখন একজন মানুষ তার শব্দের ব্যবহারে সতর্ক হয়, তখন তার জীবনী শক্তি অপচয় হওয়া বন্ধ হয়। আশ্চর্যজনক বিষয় হলো, এই শান্ত ভাব আপনাকে ছোট করে না, বরং আপনার ব্যক্তিত্বকে আরও গম্ভীর ও ওজনদার করে তোলে। মানুষ এটি অনুভব করতে পারে, যদিও তারা নাম দিতে পারে না। আপনার উপস্থিতি দৃঢ় হয় কারণ আপনি আর অভিনয় করছেন না। আপনি কারো ভেতর কোনো আবেগ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন না, বা কারো কাছ থেকে আশ্বাসের প্রত্যাশা করছেন না। আপনি কেবল নিজের ভেতর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আর এই স্থিরতার এমন এক ওজন আছে যা ছটফটে প্রচেষ্টা কখনোই আনতে পারে না। এই শান্তি শূন্য নয়, এটি নিরেট। এটি সংকেত দেয় যে আপনাকে সহজে টলানো যাবে না, সহজে উত্তেজিত করা যাবে না, বা এমন কোনো আবেগীয় দর কষাকষিতে টানা যাবে না যা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করে। এটিই হলো স্টোইক শক্তির স্বরূপ। এটি সত্যিকারের শক্তি, চিৎকার বা নাটকীয়তা নয়। এটি গভীর শিকড়যুক্ত। এটি এমন শক্তি যার কোনো দর্শকের প্রয়োজন নেই, কারণ এটি প্রশংসার কাংড়া নয়, এটি সত্য হওয়ার চেষ্টা করে। আর যখন আপনি এই ধরনের মানুষ হয়ে ওঠেন, আপনার নীরবতা মানে অনুপস্থিতি নয়, এটি এক ধরনের মাধ্যাকর্ষণ শক্তি। যখন আপনি বোঝানোর চেষ্টা বাদ দিয়ে ব্যাখ্যার বদলে নীরবতাকে বেছে নেন, সব কিছু বদলে যায়। আপনার শক্তির অপচয় বন্ধ হয়, কারণ আপনি বুঝতে পারেন যে স্বচ্ছতার জন্য অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই। আর এই উপলব্ধি আপনাকে মুক্তি দেয়। আপনার উপস্থিতি যে কোনো বার্তার চেয়ে বেশি জোরালোভাবে কথা বলে। যদি এই পরিবর্তনটি আপনার সাথে মিলে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন, অথবা শুধু লিখুন, আমার নীরবতার ওজন আছে। চলুন সামনে এগিয়ে যাই। ৮. আপনি নিজেকে হারানোর ভয় বেশি পেতে শুরু করেন। একটা সময় ছিল যখন তাকে হারানোর কথা ভাবলে মনে হতো সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেন তার অনুপস্থিতি মানেই হলো শূন্যতা, যেন আপনার আবেগীয় জগৎকে ধরে রাখার প্রধান কাঠামোটিই ছিল সেই সম্পর্ক। আর তাছাড়া আপনি কোনো দিশা না পেয়ে এক অস্থির অবস্থায় ভেসে যাবেন, যেখানে কিছুই নিশ্চিত নয়। প্রতিটি দিন কাটত, যদি আমি এটি ঠিক করতে পারতাম, এমন এক সুপ্ত দুশ্চিন্তায়। সেই সময় ভয়টা ছিল সহজ কিন্তু সর্বগ্রাসী। তাকে হারানো মানে হলো স্বস্তির সম্ভাবনা হারানো, শেষটা পুনরায় লেখার সুযোগ হারানো, সেই ভবিষ্যৎ হারানো যা আপনি বিশ্বাস করতেন যথেষ্ট চেষ্টা করলে অর্জন করা সম্ভব। আর সেই ভয় আপনার মনের এত কাছে ছিল যে আপনি নিজের সাথে দর কষাকষি করতে রাজি ছিলেন কেবল যোগাযোগ টিকিয়ে রাখার জন্য। নিজের প্রয়োজনগুলো চেপে রাখা, প্রচেষ্টা বাড়ানো, অসঙ্গতি সহ্য করা, এবং যেখানে প্রতিদান কম সেখানেও বোঝার চেষ্টা করা। নিজেকে বলতেন যে এটি সার্থক, কারণ অন্তত সে এখনও আপনার জীবনে আছে। তারপর ধীরে ধীরে, প্রায় নিঃশব্দে, ভয়ের কেন্দ্রবিন্দু বদলে যায়। আপনার মায়া কমে যায় না, কিংবা আপনি হঠাৎ করে আকাঙ্ক্ষা থেকে মুক্ত হন না, কিন্তু আপনি তার অনুপস্থিতির চেয়েও বেশি অস্বস্তিকর কিছু লক্ষ্য করতে শুরু করেন। তাকে তাড়া করার সময় আপনার যে রূপটি সামনে আসে, সেই অস্থিরভাবে বারবার চেক করা, মনের ভেতরে চিন্তার ঘুরপাক খাওয়া, ভক্তির ছদ্মবেশে অতিরিক্ত উজাড় করে দেওয়া। ছোট ছোট উপায়ে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া, নিজের অন্তরাত্মার কথা না শোনা, নিজের লক্ষ্যগুলো পিছিয়ে দেওয়া, নিজের মানদণ্ডগুলো নমনীয় করা, এবং এমন সব সংকেতের জন্য ঘুম নষ্ট করা যা আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি বুঝতে পারেন যে নিজের শান্তির বিনিময়ে তাকে ফিরে পাওয়া কোনো জয় নয়, এটি এমন এক বিনিময় যা আপনাকে নিঃস্ব করে দেয়। আর একবার যখন আপনি তা বুঝতে পারেন, তখন এক ভিন্ন ধরনের ভয় জন্ম নেয়, নাটকীয় নয় কিন্তু সিদ্ধান্তমূলক। তা হল নিজেকে পুনরায় হারানোর ভয়। এটি সেই বিন্দু যখন হাল ছেড়ে দেওয়াটাকে আর বঞ্চনা মনে হয় না, বরং সুরক্ষা মনে হয়। আপনি বরং তার অনুপস্থিতির সেই নির্মল অস্বস্তি সহ্য করবেন, তবুও আত্মপ্রতারণার সেই নোংরা অস্বস্তিতে ফিরে যাবেন না। কাউকে মিস করার যন্ত্রণা আপনি সহ্য করবেন, তবুও নিজের মর্যাদার ধীর ক্ষয় হতে দেবেন না, কারণ তাকে মিস করা কষ্টদায়ক, কিন্তু তাকে তাড়া করা আপনাকে বদলে দেয়। আর আপনি সেই পার্থক্যটা অনুভব করেছেন। আপনি অনুভব করেছেন নিজের স্থিতিশীলতা ফিরে পাওয়া, নিজের শৃঙ্খলা পুনর্গঠন করা,
স্বচ্ছ বিবেক নিয়ে ঘুমানো এবং প্রতিনিয়ত আবেগীয় দর কষাকষি ছাড়াই দিন কাটানো কেমন হয়? আর একবার যখন আপনি এই ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলার স্বাদ পান, তখন কোনো সম্পর্কের জন্য তা বিসর্জন দেওয়ার কথা ভাবলে মনে হয় আপনি সেই জীবনে পিছিয়ে যাচ্ছেন যা আপনার বর্তমান ব্যক্তিত্বের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানেই আপনার পরিচয় কেবল একটি ধারণা থেকে একটি প্রতিশ্রুতিতে পরিণত হয়। সম্পর্কের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্পর্ক অর্থহীন বলে নয়, বরং যে সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে আপনার কেন্দ্রবিন্দু ছেড়ে আসতে হয় তা ভালোবাসা নয়, তা হল ভক্তির মুখোশ পরা নির্ভরশীলতা। স্টোয়িক দার্শনিকরা প্রায়ই নিজের সততা রক্ষা করার কথা বলতেন, যা কেবল কাঙ্ক্ষিত তার বদলে যা সঠিক তাকে বেছে নেওয়া এবং নিজের অভ্যন্তরীণ স্বাধীনতাকে এমন জিনিসের হাতে তুলে না দেওয়া যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আধুনিক ভাষায় এর মানে হল আপনি শান্তিকে এমন কিছু মনে করা বন্ধ করেন যা সম্পর্ক সফল হলে আপনি অর্জন করবেন, বরং আপনি শান্তিকে সেই মানদণ্ড হিসেবে দেখেন যা আপনি কখনো লঙ্ঘন করবেন না, এমনকি যদি তার জন্য একসময় যা চেয়েছিলেন তা হারাতেও হয়। আর এটি এক ভিন্ন ধরনের শক্তি, যা নিজেকে প্রচার করে না, কিন্তু আপনার জীবনের গতিপাত বদলে দেয়। কারণ একবার যখন একজন মানুষ অন্য কাউকে হারানোর চেয়ে নিজেকে হারানোকে বেশি ভয় পায়, সে তখন ভয় থেকে নয়, বরং আদর্শ থেকে বাঁচতে শুরু করে। আগে যা বিচ্ছিন্ন ঘটনা মনে হতো, এখন সেখানে একটি প্যাটার্ন বা ধারা দেখতে পান। আপনি বুঝতে পারেন যে কতবার আপনার স্বচ্ছতা এসেছে অস্বস্তির পর। আপনি লক্ষ্য করেন যে কতবার আপনি এমন আবেগীয় দায়িত্ব একাই বহন করেছেন যা দুজনের ভাগ করে নেওয়ার কথা ছিল। আপনি বুঝতে পারেন যে কিছু কথোপকথন আসলে কখনো এগোয়নি, বরং বারবার একই জায়গায় ফিরে এসেছে। এটি কোনো আবেগী হিসাব নিকাশ নয়, বরং এটি একটি বুদ্ধিবৃত্তিক উপলব্ধি। কুয়াশা কেটে যায় কারণ আপনি আর সেই সাজানো গল্পটি বাঁচিয়ে রাখতে আগ্রহী নন। এখানে গুরুত্বপূর্ণ হল এই উপলব্ধির ধরন। এটি নাটকীয় নয়, এখানে কোনো তিক্ততা বা প্রতিশোধের ইচ্ছা নেই। পরিবর্তে এখানে একটি শান্ত পুনর্গঠন আছে। আপনি সম্পর্কের ভালো এবং খারাপ উভয় দিককেই পাশাপাশি রেখে দেখতে পারেন। আপনি যা সত্যি ছিল তার প্রশংসা করতে পারেন, কিন্তু তাকে বাড়িয়ে দেখার প্রয়োজন বোধ করেন না। আর এর ফলে সম্পর্কটি আপনার জীবনে তার সঠিক স্থানটি ফিরে পায়। একেবারে তুচ্ছও নয়, আবার অতিরঞ্জিতও নয়। এটিই হলো চর্চার মাধ্যমে অর্জিত করা স্টোয়িক স্বচ্ছতা। আবেগীয় বিকৃতি বা আত্মপ্রতারণা ছাড়াই ঘটনাগুলোকে যেমন ঘটেছিল ঠিক তেমনভাবে দেখা, যা ছিল তা গ্রহণ করা, রোমান্টিক রূপ দেওয়া বা নিন্দা করা ছাড়াই। আর একবার যখন আপনি বিষয়গুলোকে বাস্তবভাবে দেখতে শুরু করবেন, তখন অতীত তার প্রভাব হারিয়ে ফেলে। এটি আপনাকে আর পেছনের দিকে টানে না, বরং আপনাকে শিক্ষা দেয়। আর সেই শিক্ষাটিই আপনার সামনে এগিয়ে যাওয়ার এক শান্ত শক্তিতে পরিণত হয়। 4. আপনার মানদণ্ড আরও শক্তিশালী হয়। যখন আপনি সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন, তখন আপনার নিজের মানদণ্ডগুলো বা স্ট্যান্ডার্ডস হারিয়ে যায়নি, বরং সেগুলো সাময়িকভাবে স্থগিত ছিল। এটি এজন্য নয় যে আপনি জানতেন না আপনি কি পাওয়ার যোগ্য, বরং ভয়ের একটি বিশেষ ক্ষমতা আছে যা আপনার সহনশীলতাকে ধৈর্য হিসাবে চালিয়ে দেয়। সঙ্গতির অভাব তখন আপনার কাছে বোঝার বিষয় হয়ে দাঁড়ায়। অস্পষ্ট সংকেতগুলোকে আপনি জটিলতা হিসাবে ব্যাখ্যা করেন। আবেগীয় দূরত্বকে আপনি সময়, মানসিক চাপ বা বিভ্রান্তি বলে চালিয়ে দেন। এর কোনোটিই আপনার আত্মসম্মানের অভাব থেকে আসেনি, এটি এসেছিল এই বিশ্বাস থেকে যে সম্পর্কটি ধরে রাখা তার ভেতরের অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি নিজেকে মানিয়ে নিয়েছিলেন, আপনি আপনার প্রত্যাশাগুলো কমিয়ে দিয়েছিলেন। আপনি এমন এক সম্পর্কের সাথে যুক্ত ছিলেন যেখানে নিজেকে টিকিয়ে রাখার জন্য আপনাকে নিজের অনেক অংশকেই ছোট করতে হয়েছিল। একবার যখন এই তাড়া করার পালা শেষ হয়, তখন সেই অভ্যন্তরীণ আপোষগুলো কাটতে শুরু করে। সম্পর্ক বাঁচিয়ে রাখার নিরন্তর চাপ ছাড়াই আপনার স্নায়ুতন্ত্র যথেষ্ট শিথিল হয় এবং আপনি বুঝতে পারেন কোন বিষয়গুলো আপনি আগে এড়িয়ে গিয়েছিলেন। আপনি লক্ষ্য করেন যে কিছু কথোপকথন আপনাকে শান্তি দেওয়ার বদলে নিঃশেষ করে দিত। কিভাবে স্বচ্ছতা ছিল বিরল, কিন্তু প্রচেষ্টা ছিল নিরন্তর। কিভাবে আপনার স্থিতিশীলতা প্রায়ই নির্ভর করত সে এগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে তার ওপর। এই উপলব্ধিগুলো কোনো ঝগড়া বা ক্ষোভ তৈরি করে না, এগুলো কেবল একটি রেখা বা সীমানা স্পষ্ট করে দেয় যা আপনি আগে পরিষ্কার দেখেননি। যখন ভয় তার দখল ছেড়ে দেয়, তখন আরও স্থির কিছু সেই জায়গা দখল করে। আপনার মানদণ্ড বা স্ট্যান্ডার্ড উন্নত হয় কোনো প্রতিক্রিয়া হিসাবে নয়, বরং এটি একটি স্বাভাবিক ভারসাম্য। আপনার এখন আর এগুলো নিয়ে কাউকে কৈফিয়ত দেওয়ার বা কথোপকথনের মাধ্যমে কার্যকর করার প্রয়োজন হয় না। কাউকে শেখানো, সংস্কার করা বা বোঝানোর কোনো তাগিদ আপনার থাকে না।
আপনি কেবল সেই সব আচরণ থেকে নিজেকে সরিয়ে নেন যা আপনার আত্মসম্মান নষ্ট করে। যদি যোগাযোগ অস্পষ্ট হয় তবে আপনি স্পষ্টতার পেছনে ছুটবেন না। যদি প্রচেষ্টা একতরফা হয় তবে আপনি তার ক্ষতিপূরণ করতে যাবেন না। যদি আবেগীয় সহজলভ্যতা ওঠানামা করে তবে আপনি নিজেকে সেই অস্থিরতার সাথে আটকে রাখবেন না। আপনি কোনো ঘোষণা ছাড়াই নিঃশব্দে নিজেকে সরিয়ে নেবেন। এই পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি কতটা শান্ত। এখানে কোনো নাটকীয় সীমানা নির্ধারণের মুহূর্ত নেই, কোনো চরমপত্র নেই, বা আপনি কি পাওয়ার যোগ্য তা নিয়ে কোনো বড় ভাষণ নেই। সীমানাটি যাপন করা হয়, ঘোষণা করা হয় না, এবং যেহেতু এটি আবেগ দ্বারা চালিত নয় তাই এটি অত্যন্ত স্থিতিশীল। আপনি এটি পরীক্ষা করে দেখছেন না যে এটি কাজ করে কিনা, আপনি কেবল এর সাথে একাত্ম হয়ে আছেন। এটিই হলো তার ব্যবহারিক রূপে স্টোইক মর্যাদা। আক্রমণাত্মক না হয়েও দৃঢ় থাকা, নিষ্ক্রিয় না হয়েও শান্ত থাকা, এবং ফলাফলের চেয়ে আত্মসম্মানের ওপর ভিত্তি করে টিকে থাকা। আপনি এখন আর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার মানদণ্ড নিয়ে দর কষাকষি করছেন না। আপনি কেবল সেখানেই যুক্ত হচ্ছেন যেখানে আপনার মানদণ্ডগুলো স্বাভাবিকভাবেই পূরণ হয়। এটি এমন কিছু যা আপনি বহন করতে পারেন, কিন্তু এটি আপনাকে টেনে নিয়ে যেতে পারে না। আপনার উন্নতির প্রমাণের জন্য তার ফিরে আসার প্রয়োজন নেই। আপনার নিজের মূল্য নিশ্চিত করার জন্য কোনো নির্দিষ্ট বার্তার প্রয়োজন নেই। আপনি ফলাফলের উপর আর আবেগীয়ভাবে নির্ভরশীল নন, আর সেখান থেকেই স্বাধীনতার শুরু। এই স্বাধীনতা অর্জন করা কঠিন, কারণ এটি কোনো নাটকীয় বিষয় নয়। এতে প্রতিশোধের কোনো আনন্দ নেই বা কাউকে কিছু প্রমাণ করার উত্তেজনা নেই। এটি শান্ত। এটি একটি নির্দিষ্ট কল্পনাকে বিসর্জন দেওয়া, সেই কল্পনা যে জীবন কেবল তখনই পূর্ণ হবে যখন ফলাফল আপনার পছন্দ মতো হবে। আর একবার যখন আপনি এটি ছেড়ে দেবেন, আপনি লক্ষ্য করবেন আপনার মনের কতটা জায়গা বাস্তবতার সাথে দরকষাকষি করতে গিয়ে নষ্ট হচ্ছিল। আপনি ভেতরে ভেতরে আপোষ করা বন্ধ করেন, আপনি ভবিষ্যৎবাণী করা বন্ধ করেন, আপনি তার আচরণের উপর ভিত্তি করে নিজের সেরে ওঠার সময় নির্ধারণ করা বন্ধ করেন। আপনি জীবনকে তার আপন গতিতে চলতে দেন। আপনার মধ্যে যে পরিবর্তন আসে তা সূক্ষ্ম কিন্তু অনস্বীকার্য। আপনি এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস নিয়ে চলেন। এটি এমন কোনো ভঙ্গুর আত্মবিশ্বাস নয় যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে, বরং এটি এমন এক দৃঢ় আত্মবিশ্বাস যা জানে যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী না হলেও আপনি ঠিক থাকবেন। আপনার সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছ হয়, কারণ সেগুলো তাকে প্রভাবিত করার জন্য নেওয়া হয় না। আপনার শৃঙ্খলা আরও স্থির হয়, কারণ তার আশা বা ভয়ের দ্বারা চালিত নয়। আপনি এমন সব জায়গায় নিয়ন্ত্রণ খোঁজা বন্ধ করেন যা কোনোদিন আপনার নিয়ন্ত্রণে ছিল না, আর এই নিয়ন্ত্রণ করার চেষ্টা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই আপনার প্রশান্তি তৈরি করে। এটিই হলো স্টোইসিজমের সবচেয়ে আকর্ষণীয় দিক, কারণ এটি কেবল কাগজের দর্শন নয়, এটি বাস্তব জীবনের একটি ভঙ্গি। আসক্তিহীন প্রচেষ্টা, মরিয়া না হয়ে কাজ করা, এবং অভাববোধ ছাড়াই বর্তমানে থাকা। আপনি আপনার চরিত্র এবং ভবিষ্যতের জন্য যা সঠিক তাই করেন, এবং ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়ার মানসিকতা রাখেন। আর যখন একজন মানুষ এটি করতে পারে, যখন সে আঁকড়ে না ধরেও ভালোবাসতে পারে, তখন সে অটল হয়ে ওঠে। এজন্য নয় যে সে কিছুই অনুভব করে না, বরং এজন্য যে তার স্থিতিশীলতার ফলাফলের উপর নির্ভরশীল নয়। 10. আপনার জীবন আর তাকে ঘিরে নয়। একজন পুরুষের পরিবর্তনের পথে এমন একটি সুনির্দিষ্ট মুহূর্ত আসে যা কোনো আড়ম্বর ছাড়াই আসে, অথচ এটি তার ভেতরের জগতের পুরো কাঠামো বদলে দেয়। এটি সেই মুহূর্ত যখন সে বুঝতে পারে যে সে নিজে রাজি না হওয়া সত্ত্বেও তার দিনগুলো তাকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে প্রথম চিন্তা, অবচেতনভাবে ফোনের দিকে হাত বাড়ানো, সে কাছে আছে নাকি দূরে তার উপর ভিত্তি করে নিজের মেজাজ পরিমাপ করা। সাধারণ কাজ করার সময় স্মৃতি রোমন্থন করার অভ্যাস, যেন সময় থমকে আছে, কারণ আপনার কোনো এক অংশ এখনও সংকেতের অপেক্ষায় আছে যে গল্পটি শেষ হয়নি। যখন একজন পুরুষ এখনও চেষ্টা চালিয়ে যায়, বাইরে থেকে তাকে কর্মঠ মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে তার জীবনটা প্রতীক্ষার ওপর দাঁড়িয়ে থাকে, যেন সম্পর্কটির সমাধান না হওয়া পর্যন্ত সবকিছুই অস্থায়ী, যেন সে তার নিজের ভবিষ্যতের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারছে না যতক্ষণ না সে জানছে যে মেয়েটি এখন কোথায় দাঁড়িয়ে আছে। এরপর সেই কেন্দ্রবিন্দুটি বদলে যায়, জোর করে নয়, তিক্ততা দিয়ে নয়, কিংবা অভিনয়ের মাধ্যমেও নয়, বরং নেপথ্যে নেওয়া এক গভীর সিদ্ধান্তের মাধ্যমে। আপনি একজন ব্যক্তিকে কেন্দ্র করে আপনার জীবন সাজানো বন্ধ করেন এবং একটি লক্ষ্যের দিকে জীবনকে সাজাতে শুরু করেন। এর জন্য তাকে আপনার চোখে ভিলেন হওয়ার প্রয়োজন নেই, তাকে ঘৃণা করার, দোষ দেওয়ার বা আপনার অনুভূতি বদলে ফেলারও প্রয়োজন নেই। আপনি কেবল তাকে গল্পের সেই জায়গায় স্থান দেন যেখানে তার থাকা উচিত, সিংহাসনে নয়। সে আপনার জীবনের একটি অধ্যায় হয়ে থাকে যা আপনাকে গড়েছে, কিন্তু সে আপনার জীবনের সেই অক্ষ নয় যা আপনাকে নিয়ন্ত্রণ করে। সে যে জায়গাটি প্রধান রেফারেন্স পয়েন্ট হিসেবে দখল করে রেখেছিল তা এখন আরও স্থায়ী কিছু দিয়ে পূর্ণ হতে শুরু করে। আপনার জীবনের উদ্দেশ্য, আপনার শৃঙ্খলা, আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য, এবং আপনি আপনার জীবনে যে মানদণ্ডগুলো প্রতিষ্ঠা করতে চান। বাস্তবে এই পরিবর্তনটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সরলতাই হলো আসল কথা।
আপনি ফোনের দিকে বারবার তাকানো বন্ধ করেন। আপনি আপনার দিনের প্রতিটি আবেগীয় সংকেতকে তার সাথে মেলাতে যাওয়া বন্ধ করেন। নস্টালজিয়াকে আপনি ফিরে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা বন্ধ করেন। আপনি আপনার মনের ভেতরে চলা সেই ব্যক্তিগত আদালত বন্ধ করেন, যেখানে প্রতিটি স্মৃতিকে একটি যুক্তি হিসেবে পেশ করা হতো যে কেন আপনার আবার যোগাযোগ করা উচিত। আপনার দিনটি আগার আপনার হয়ে ওঠে, এজন্য নয় যে আপনি হঠাৎ অনুভূতিহীন হয়ে গেছেন, বরং এজন্য যে আপনি আপনার অনুভূতিকে আপনার জীবনের কাঠামো নিয়ন্ত্রণ করতে দিতে অস্বীকার করেছেন। আপনি এমন একটি রুটিন তৈরি করতে শুরু করেন যা আপনার নস্টালজিয়াকে নয়, বরং আপনার ভবিষ্যৎকে সেবা করে। আপনার সকাল হয় গতিময়, আপনার সন্ধ্যা হয় প্রশান্তির, আপনার প্রতিটি পছন্দ এমন একদিকে ধাবিত হয় যার সাথে সে লক্ষ্য করল কিনা তার কোনো সম্পর্ক নেই। আর এটিই সেই মুহূর্ত যখন আপনি অপেক্ষমান পুরুষ হওয়া বন্ধ করেন। অপেক্ষা করা নিজেই একটি পরিচয়, এবং এটি বিপজ্জনক, কারণ এটি আপনাকে বিশ্বাস করায় যে আপনার আসল জীবন পরে শুরু হবে, উত্তরের পরে, মিলনের পরে বা স্পষ্টতা পাওয়ার পরে। কিন্তু এগিয়ে যাওয়া মানে হলো আপনি মেনে নিয়েছেন যে জীবন তাকে নিয়ে বা তাকে ছাড়াই ইতিবাচকভাবে চলছে। আপনার কাজ হলো কোনো কাঙ্ক্ষিত ফলাফলের আশায় থমকে থাকা নয়, বরং উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনি এমন কেউ হয়ে ওঠেন যার জীবনের অর্থের জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নেই, কারণ আপনার জীবন ইতিমধ্যে একটি একক সম্পর্কের চেয়ে বড় কিছুর সাথে যুক্ত। এটিই হলো বাস্তবসম্মত স্টোয়িক জীবন, ব্যক্তিচালিত নয় বরং উদ্দেশ্যচালিত। যে মানুষ আদর্শ নিয়ে বাঁচে সে অন্য কারো উপস্থিতি দিয়ে তার জীবনের দিক নির্ধারিত হতে দেয় না, কারণ উপস্থিতি বদলে যেতে পারে, অনুভূতি বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু চরিত্র এমন কিছু যা আপনি সব জায়গায় বহন করেন। আর যখন আপনি সেভাবে বাঁচেন, আপনি তার সাথে কাটানো স্মৃতি মুছে ফেলেন না, আপনি কেবল সেই স্মৃতিকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেন না। একটু সময় নিয়ে ভাবুন, আপনার জীবন কি অজান্তেই অন্য কারো উপস্থিতিকে কেন্দ্র করে সাজানো হয়ে গেছে? যদি হয়ে থাকে তবে সেই জায়গাটি পুনরুদ্ধার করলে কেমন দেখাবে? তিক্ততা দিয়ে নয়, বরং উদ্দেশ্য দিয়ে। এগুলো কেবল শোনার মতো আইডিয়া নয়, এগুলো যাপন করার মতো সিদ্ধান্ত। তাই সামনে এগিয়ে যাওয়ার আগে এটি ভাবুন, আপনি কি এমন এক জীবন যাপন করছেন যা আপনার নিজের, নাকি এমন এক জীবন যা অন্য কারো স্পষ্টতার অপেক্ষায় থমকে আছে? যদি এটি আপনার মনে ধরে থাকে তবে কমেন্টে আপনার চিন্তা জানান অথবা লিখুন, আমি আর অপেক্ষায় নেই। 11. ছেড়ে দেওয়াটাই শেষ পর্যন্ত জয় হিসেবে গণ্য হয়। শুরুতে আপনার কাছে জয়ের একটি নির্দিষ্ট রূপ ছিল। আপনি মুখে না বললেও আপনার মনে হতো জয় মানে হলো সে ফিরে আসা, সে তার ভুল স্বীকার করা এবং সে আপনাকে পুনরায় বেছে নেওয়া। সেই পর্যায়ে প্রতিটি প্রচেষ্টা ছিল সেই ফলাফলের দিকে একটি পদক্ষেপ। প্রতিটি উন্নতি ছিল তার নজরে আসার এক সুপ্ত আশা। প্রতিটি নীরবতা ছিল একটি কৌশল, কারণ যখন একজন পুরুষ তাকে ফিরে পাওয়ার চিন্তায় মগ্ন থাকে তখন জয়ের হিসেবটা খুব সহজ থাকে। সে ফিরে আসলে আপনি জিতেছেন, আর সে না আসলে আপনি হেরেছেন। আর এই বিশ্বাসটি শুরুর পর্যায়কে এত ভারী করে তোলে কারণ এটি আপনার আত্মমর্যাদাকে এমন এক ফলাফলের সাথে বেঁধে দেয় যা আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনি যত বেশি সময় তাকে তাড়া না করে কাটাবেন, আপনি বুঝতে শুরু করবেন যে জয়ের সেই সংজ্ঞাটি অনেক ছোট ছিল। অনুভূতির দিক থেকে ভুল না হলেও দূরদৃষ্টির অভাব ছিল সেখানে, কারণ ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় আপনি যা ফিরে পান তা কাল্পনিক বা সামান্য কিছু নয়। আপনি আপনার আবেগীয় নিয়ন্ত্রণ ফিরে পান, গভীরভাবে অনুভব করার ক্ষমতা, কিন্তু আবেগের দাস না হওয়া। আপনি স্পষ্টতা ফিরে পান, রোম্যান্টিক রূপ না দিয়ে বাস্তবকে দেখার ক্ষমতা। আপনি শৃঙ্খলা ফিরে পান, নিজের ভালো লাগুক বা না লাগুক, যা আপনাকে শক্তিশালী করে তা করার অভ্যেস। আপনি আত্মসম্মান ফিরে পান, সেই নীরব মানদণ্ড যা সাময়িক মনোযোগ বা ক্ষণিক স্বস্তির বিনিময়ে বিকিয়ে দিতে অস্বীকার করেন। এগুলো কোনো সান্ত্বনা পুরস্কার নয়, এগুলো একজন পুরুষের জীবনের ভিত্তি। আর যখন এই ভিত্তিগুলো ফিরে আসে, আপনি বুঝতে পারেন যে যদি সে আগেও ফিরে আসতো তবে আপনি হয়তো সেই একই অভ্যেসে ফিরে যেতেন যা সম্পর্কের ভারসাম্য নষ্ট করেছিল। কারণ আসল সমস্যা কেবল সম্পর্কটি ছিল না, সমস্যা ছিল আপনার সেই সংস্করণটি যা সম্পর্কের কারণে তার নিজস্ব পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। এই কারণেই ছেড়ে দেওয়াটাই শেষ পর্যন্ত জয় হয়ে দাঁড়ায়, কারণ যা আপনার কাছে ক্ষতি মনে হয়েছিল তা আসলে একটি মরীচিকার অবসান ছিল। আপনি একজন মানুষকে তাড়া করা বন্ধ করেন এবং নিজের কেন্দ্রবিন্দু পুনরুদ্ধার করতে শুরু করেন। আপনি নিশ্চয়তার জন্য ভিক্ষা করা বন্ধ করেন এবং স্থিতিশীলতা তৈরি করতে শুরু করেন। আপনি অন্য কারো দ্বারা নির্বাচিত হওয়ার চেষ্টা বন্ধ করেন এবং নিজেকে ধারাবাহিকভাবে বেছে নিতে শুরু করেন। আর একবার যখন এটি ঘটে, আপনি একে আর পরাজয় বলতে পারবেন না, কারণ পরাজয় মানে হলো আপনার কাছে আগে যা ছিল তার চেয়ে এখন কম আছে। কিন্তু এখন আপনার কাছে যা আছে তা অনেক বেশি, বেশি নিয়ন্ত্রণ, বেশি লক্ষ্য স্থিরতা, বেশি সততা এবং বেশি শান্তি। আপনি হারেননি, আপনি বিবর্তিত হয়েছেন। আর মাঝে মাঝে বিবর্তনের জন্য পেছনের একটি দরজা বন্ধ হওয়া প্রয়োজন। এটি শাস্তি নয় কিংবা ভাগ্যের নিষ্ঠুরতাও নয়, বরং জীবন আপনার কাছ থেকে সেটিই সরিয়ে নিয়েছে যা আপনি নিজে থেকে ছেড়ে দিতেন না। কিছু দরজা আপনাকে আটকে রাখার জন্য বন্ধ হয় না,
সেগুলো বন্ধ হয় যাতে আপনি আপনার জীবনের সেই পুরনো সংস্করণে ফিরে না যান, যেখানে আপনি অসম্মান সহ্য করছিলেন, এমন কিছুকে তাড়া করছিলেন যা নিরাপদ ছিল না, এবং কেবল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের মানদণ্ডগুলোকে ছোট করছিলেন। যখন সেই দরজাটি বন্ধ হয়, মন প্রথমে আতঙ্কিত হয়, কারণ সে একে প্রত্যাখ্যান হিসাবে দেখে। কিন্তু পরে আপনি বুঝতে পারেন এটি আসলে কি ছিল, একটি ধাক্কা, একটি নতুন দিক নির্দেশনা, এমন এক শক্তি যা আপনাকে অন্য কারো পেছনে না ছুটে নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেছে। এখানেই স্টোয়িক অন্তর্দৃষ্টি দর্শনের চেয়েও বেশি বাস্তব হয়ে ওঠে। বাধাটি পথে পরিণত হয়েছে। আর এবার সেই বাধাটি কোনো শত্রু বা ব্যবসায়িক ক্ষতি ছিল না, এটি ছিল হৃদয়ে ভাঙার বেদনা। এমন এক বেদনা যা মরীচিকা সরিয়ে দিয়ে আপনার অবহেলিত সত্তাকে সামনে আনে। হ্যাঁ, এটি কষ্ট দিয়েছে, কিন্তু এটি আপনাকে নিখুঁত করেছে। এটি আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে এনেছে। আর যখন আপনি শেষ পর্যন্ত এটি বুঝবেন, তখন আপনি এক গভীর সত্য উপলব্ধি করবেন। জয় কখনোই তার ফিরে আসার মধ্যে ছিল না, জয় ছিল আপনার নিজের শক্তিতে ফিরে আসার মধ্যে। তাকে হারানো মানে হলো আপনি আসলে নিজের কাছে ফিরে আসার পথ খুঁজে পেয়েছেন। আপনার মানদণ্ড, আপনার স্পষ্টতা, আপনার শৃঙ্খলা এবং আপনার শান্তি, এটাই আসল পরিবর্তন। আপনি আর ভয় বা আবেগীয় তাড়না থেকে চলছেন না, বরং চলছেন স্থিতিশীলতা থেকে। এটি কেবল সেরে ওঠা নয়, এটি হলো প্রকৃত উন্নতি। যদি এটি আপনার হৃদয়ে সাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিন, যাতে এটি আরও অনেক পুরুষের কাছে পৌঁছতে পারে যাদের এই দৃষ্টিভঙ্গি প্রয়োজন। কমেন্ট করে জানান এই পরিবর্তনের কোন পর্যায়ে আপনি এখন আছেন। আর আপনি যখন আরও গভীরে যেতে প্রস্তুত হবেন,